students. I'm Dr. Mohammad Jabezul Bari. আপনারা জানেন গত 3-4 দিন আগে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস অ্যানিমিয়া এন্ড আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস যেটা আপনারা জানেন এগুলো আপনাদের রিভিউ ক্লাস, অলরেডি আপনাদের এগুলো লেকচার ক্লাসে অনেকগুলো অংশ হয়েছে। আজকে আমাদের একটা রিভিউ ক্লাস, সেটা হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। আপনারা জানেন আপনারা সামনে পরীক্ষা দিবেন নভেম্বরে, আপনাদের রিটেন থাকবে, আপনাদের ভাইবা বোর্ডের মধ্যে আপনাদের মধ্যে বিভিন্ন প্র্যাকটিক্যাল অংশ থাকবে এবং আপনাদের শর্ট কেস থাকবে এবং আপনাদের লং কেস এবং অসপি থাকবে। প্রায় প্রতি বছরই অসপিতে একটা হেমাটোলজিক্যাল কেস থাকে। একটা অংশ আমি আপনার সেদিন শেয়ার করেছিলাম অ্যানিমিয়া। আজকে যে বিষয়টা পড়াবো সেগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে লিউকেমিয়া, যেটা অসপিতে প্রায় থাকে। আপনাদের প্র্যাকটিক্যাল যেখানে কোয়েশ্চেন করা হয় সেই প্র্যাকটিক্যালে আপনাদের হাতে একটা সিবিসি দেওয়া থাকবে। সেই সিবিসি যেমন অ্যানিমিয়া থাকতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেমন ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, তদ্রূপ প্রায়ই অ্যাকিউট লিউকেমিয়া, বিশেষ করে অ্যাকিউট মাইলয়েড অর লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আপনাদের প্র্যাকটিক্যালি প্রায়শই ভাইবা বোর্ডে থাকে। তাছাড়া পেডিয়াট্রিক্সের যে শর্ট কেস থাকে, সেই শর্ট কেসে অনেক সময় অ্যাকিউট লিউকেমিয়া বাচ্চা দেওয়া হয় এবং হ্যাপাটোস্প্লেনোমেগালি উইথ লিম্ফ্যাডেনোপ্যাথি যে শর্ট কেস থাকে মেডিসিনে, সেই মেডিসিনে আপনারা শুনতে পাচ্ছেন স্টুডেন্টসরা? জি স্যার। অ্যাকিউট সেখানে এই শর্ট কেসেও কিন্তু আপনাদের এই লিউকেমিয়ার অপশনটা থাকে। আপনাদের রিভিউ ক্লাস করা হচ্ছে, সুতরাং আমার মনে হচ্ছে যে আমরা খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির অংশটা আমরা আজকে শেয়ার করব। প্রথমে আমরা জানি যে আমাদের শুরু হয় আমাদের বেসিক্স হেমাটোপয়েসিস হচ্ছে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেলস থেকে। যেটা দুটো অংশ থাকে, একটা মাইলয়েড সিরিজ, একটা লিম্ফয়েড সিরিজ বা লিম্ফয়েড স্টেম সেলস। যে লিম্ফয়েড স্টেম সেলস থেকে মাইলয়েড যে স্টেম সেলস থাকে সেখান থেকে আমরা পাই হচ্ছে আরবিসি, প্লেটলেট, আরবিসি, তারপরে ডাব্লিউবিসি থেকে পাচ্ছি মনোসাইট, আলাদা করে ভাবে নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল। তাছাড়া মেগাক্যারিওসাইট থেকে পাচ্ছি আমরা প্লেটলেট। আপনারা অলরেডি ফিজিওলজিতে এগুলো ভালোভাবে পড়াশোনা করে আসছেন। গত সপ্তাহে আমি কিন্তু এরপরে কিছু আলোচনা করেছিলাম। লিম্ফয়েড স্টেম সেলস থেকে আমরা পাই প্লাজমা সেলস এবং টি লিম্ফোসাইট। প্লাজমা সেলসটা শুরু হয় কি থেকে বি লিম্ফোসাইট থেকে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো আমাদের যে হেমাটোলজিক্যাল যে ম্যালিগন্যান্সি হবে, সেই হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির মূল কথা হচ্ছে তখনই অ্যারেস্ট করবে যখন প্রসেস অফ কন্ট্রোলিং প্রলিফারেশন, এই যে আমাদের যে বোন ম্যারো যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে যে এই যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মাইলয়েড সিরিজ অথবা লিম্ফয়েড সিরিজ থেকে যে প্রলিফারেশন হচ্ছে অর অ্যাপোপ্টোসিস হচ্ছে, এগুলো করাপ্টেড হয়ে যাবে in blood cells because of acquired mutation in key regulatory gene. আপনারা জানেন এই পুরো প্রসেসটাই কিন্তু একটা রেগুলেটরি জিনের মাধ্যমে কন্ট্রোল হয়। যদি এই কি রেগুলেটরি জিন যেটা আমাদের এই হেমোপেটিক স্টেম সেলস এর মাধ্যমে আলটিমেটলি আরবিসি উৎপাদন করতেছে, ম্যাক্রোস থেকে প্লেটলেট উৎপাদন করতেছে, অথবা মনোসাইট, লিম্ফোসাইট সেগুলো উৎপাদন করতেছে ফাইনাল স্টেজ পর্যন্ত, সেগুলো কোনো পর্যায়ে যদি প্রলিফারেশন এই পুরো প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তখনই কিন্তু এই হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হওয়ার চান্স বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। কথা হচ্ছে এই যে ডিজিজটা যে ম্যালিগন্যান্সি হবে, সেই ম্যালিগন্যান্সিটা কিরকম হবে, এটা it does depends on the mutation affecting the different pathway of the cell series ইনভলভ করতে, তার উপর নির্ভর করে কোন ধরনের হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হবে তা নির্ভর করে। যদি ম্যাচিউরড সেল ইনভলভমেন্ট, এই যে প্রসেসটা, এখানে যদি ম্যাচিউরড ডিফারেন্সিয়েট সেলস আর ইনভলভ, এটা লো গ্রোথ ফ্র্যাকশন অফ দ্য ইন্ডোলেন্ট নিওপ্লাজম করে, যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এখানে মাইলোসাইট, প্রোমাইলোসাইট, ম্যাচিউরড নিউট্রোফিল, স্টেম সেলস অর্থাৎ নিউট্রোফিলস, ইওসিনোফিলস, এগুলোর ম্যাচিউরড সিরিজ ইনভলভমেন্ট। কিন্তু যদি অ্যাকিউট
যদি মোর প্রিমিটিভ স্টেম সেলস ইনভলভমেন্ট হয় থাকে অথবা প্রজেনেটর সেলস আর ইনভলভ, তাহলে গ্রোথ প্রলিফারেশনটা হবে অনেক বেশি এবং এই নিওপ্লাজমটা হবে অনেক বেশি থ্রেটেনিং এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং পেশেন্টের আউটকাম হবে পুয়ার। তার মানে হচ্ছে আমার কিন্তু প্রিমিটিভ বা প্রজেনেটর সেল ইনভলভমেন্ট হতে পারে, আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ম্যাচিউর সেলও ইনভলভমেন্ট হতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওভারভিউতে যখন আনডিফারেন্সিয়েটেড বা ম্যাচিউর প্রজেনেটর সেল ইনভলভমেন্ট হবে তখন দেখেন অ্যাকিউট লিউকেমিয়া হবে। যখন ডিফারেন্সিয়েটেড সেল ইনভলভমেন্ট হবে তখন মাইলয়েড সেল থেকে সিএমএল হবে। যে নর্মাল ডিফারেন্সিয়েল থেকে হয় তাহলে সেটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হবে, অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েল থেকে হয় তাহলে মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, এবং লিম্ফয়েড সেল থেকে হলে যেমন সিএলএল হবে। আমরা আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমাদের জন্য বেশি দরকার হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, দ্যাট মিনস অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তাছাড়া আমাদের মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার থেকে পরীক্ষার সময় প্রায় জিজ্ঞাসা করা হয় থাকে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ডিয়ার স্টুডেন্টস, আপনারা জানেন লিউকেমিয়া যে হচ্ছে অর্থাৎ আমার সেলের ফ্যাক্টরি যে কি রেগুলেটরি জিনের যে প্রবলেমটা হচ্ছে সেটা যেসব কারণ হতে পারে এর মধ্যে একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। যেমন জাপানে যখন বম্বিং হয়েছিল তারপরে কয়েকটা বছর এবং ইভেন কয়েকটা জেনারেশন মাইলয়েড লিউকেমিয়া ডেভেলপ করছে। আবার আমরা যে বিভিন্ন অ্যালকালাইজিং এজেন্ট ইউজ করি সাইটোটক্সিক ড্রাগ হিসেবে, কয়েক বছর এটা ইউজ করে সেইটাই ইটসেলফ লিউকেমিয়া করতে পারে। আপনারা জানেন টি সেল লিউকোমা লিম্ফোমা একটা রেট্রোভাইরাসের মাধ্যমে হতে পারে। এইটা পরীক্ষা করে দেখেছে প্রাণীগুলোতে এই রেট্রোভাইরাস টি সেল লিউকেমিয়া করে, এবং এইটাও মানুষের ক্ষেত্রেও অনেক সময় ডাউন সিনড্রোমের পেশেন্ট অথবা অন্য কিছু ডিসঅর্ডার জেনেটিক ডিসঅর্ডার পেশেন্ট যেগুলো প্রায় লিউকেমিয়া নিয়ে প্রেজেন্ট করে, এবং যেসব পেশেন্টের হাইপোগামাগ্লোবিনেমিয়া আছে এই পেশেন্টগুলো একটা বিরাট অংশ পরবর্তীতে স্টেজে যখন অ্যাডোলেসেন্স পার হয় তখন অ্যাকিউট লিউকেমিয়া নিয়ে প্রেজেন্ট করে। আজ থেকে 1 বছর আগে যে আপনাদের রিটেন পরীক্ষা হয়েছে সেই রিটেন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা ছিল, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর লিউকেমিয়া। নেক্সট টপিক হলো আমরা যে লিউকেমিয়া আলোচনা করব সেখানে যে একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন ছাড়াও প্র্যাকটিক্যাল পারপাসে আমরা ট্র্যাডিশনালি এটা 4 মেইন টাইপসে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা এএলএল, আর একটা হলো এএমএল বা মাইলয়েড অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, সিএলএল বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা সিএমএল। আমরা কিন্তু আজকে এই পুরো ব্যাপারটাই কিন্তু অল্প অল্প করে হলেও আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে যদি অ্যাকিউট লিউকেমিয়া রোগী আমি পাই তাহলে হেমোপয়েটিক স্টেম সেলসের অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে। কেন হবে? যেহেতু কি রেগুলেটরি জিন ইনভলভমেন্ট হচ্ছে হয় ইনফিল্ট্রেশন অফ দ্য বোন ম্যারো অর পেরিফেরাল ব্লাডে প্রচুর পরিমাণে লিউকেমিক সেল চলে। মনে রাখতে হবে অ্যাকিউট লিউকেমিয়াতে অসংখ্য কোটি কোটি আমার কাছে ডাব্লিউবি সিরিজের সেল আছে, কিন্তু সেই সেল সিরিজগুলো আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কাজ করতে পারে না। আমার একটা কথা বলা হয় না, সমুদ্রের মধ্যে প্রচুর পানি, খাবার মতো পানি নাই যেহেতু নোনা। ব্যাপারটা হচ্ছে এরকম, এই সেলগুলো আমার বডির জন্য কিন্তু ইউজলেস এবং ডিস্ট্রাকটিভ। আপনারা জানেন এই যে আনডিফারেন্সিয়েট ব্লাড সেলস থাকে না বোন ম্যারো, এই ইমেচিউর সেল যেটা থাকবে সেই ওভারওয়েলম করবে এবং পেরিফেরাল ব্লাডে স্পিল আউট হয়ে যাবে। এই যে বোন ম্যারো ফেইলিওরটা ডেভেলপ করতেছে, এই বোন ম্যারো ফেইলিওরের কনসিকুয়েন্সের কারণেই এএলএল এবং এএমএল এ যত সব কমপ্লিকেশন হয়। মনে রাখতে হবে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া এবং অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া
is very aggressive tumor, that is cancer. এবং এই aggressive cancer যদি আমি proper treatment না করি তাহলে median survival of the patient is acute leukemia in only 5 weeks. That means আমি যদি কোনো supportive treatment না দিই অথবা আমি যদি কোনো specific management এ না যাই, then the chance of survival is only 5 weeks after the diagnosis. এবং মনে রাখতে হবে acute leukemia ALL অথবা AML এ আপনার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে আপনি কি খুঁজতেছেন, তখন বলতে হবে আমি বোন ম্যারো যে স্টাডি করব স্যার সেখানে প্রেজেন্স অফ অথবা পিবিএফএ ব্লাড সেল মোর দ্যান 20% অবশ্যই থাকতে হবে। 20% এর উপরে যদি না হয় তাহলে আমি ALL বা AML ঘোষণা দিতে পারবো না। তাহলে আমাদের যে বেসিক কথাটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া হচ্ছে কেন, বোন ম্যারো এলিমেন্টসটা is replaced by the malignant cells. কিভাবে এটার প্রবলেমটা কি হবে যদি হয় থাকে, তাহলে এই যে সিম্পটমস যে আমাদের প্রেজেন্ট করতেছে রিফ্লেক্টিং, যেহেতু আমাদের হেমাটোপয়েসিস যেটা হচ্ছে সেটা কিন্তু ইনএডিকুয়েট হয়ে যাচ্ছে, কারণ ম্যালিগন্যান্ট সেল দ্বারা সে ইনভেড হয়ে যাচ্ছে বোন ম্যারো এবং আলটিমেটলি বোন ম্যারো ফেইলিওর ডেভেলপ করবে। যখন আমার আরবিসি সিরিজ ধরবে তখন হবে অ্যানিমিয়া পেশেন্ট টায়ার্ডনেস উইকনেস নিয়ে আসবে। যখন আমার লিউকোপেনিয়া হবে তখন হবে রিকারেন্ট ইনফেকশন এবং ফিভার নিয়ে রোগী প্রেজেন্ট করে এবং এই ফিভারগুলো ম্যানেজ করা ভেরি টাফ। যখন আমার ব্লিডিং অর ব্রুজিং নিয়ে আসবে যখন আমার সেটা যেই রোগীটা থ্রম্বোসাইটোপেনিয়া হবে। আমাদের রোগীরা প্রায় এসে স্যাররা বলেন আপনারা দেখেন তো আপনার স্টার্নাল টেন্ডেন্স আছে কিনা, এটা হচ্ছে সারা যেমন বোন পেইন, রোগী কিন্তু বডিতে টাচ করতে দেয় না, তার প্রচন্ড ব্যথা হয়, এটার উদ্দেশ্য হলো তার ম্যারো ইনফিল্ট্রেশন হচ্ছে। এখন যখন একটা লিউকেমিয়ার পেশেন্টকে আমরা দেখি তখন রোগীর অ্যানিমিয়া থাকে প্যালোর হিসাবে, ফিভার ইনফেকশন থাকে যেহেতু লিউকোপেনিয়া অথবা লিউকোসাইটিস বা ইনঅ্যাক্টিভ সেলস থাকে। আমরা দেখতেছি পেশি পারপুরা ব্রুইসেস থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। রোগী প্রায়শই হেপাটোস্প্লেনোমেগালি অর্থাৎ অর্গান ইনভলভমেন্ট হবে, হেপাটোস্প্লেনোমেগালি উইথ লিম্ফোডেনোপ্যাথি, বিশেষ করে লিম্ফোব্লাস্টিক ALL এ এই তিনটা থাকে এবং আপনাদের যে শর্ট কেস থাকে সেই শর্ট কেসে হেপাটোস্প্লেনোমেগালি উইথ লিম্ফোডেনোপ্যাথি যে শর্ট কেস থাকবে সেই শর্ট কেসের একটা ডিডিতে অবশ্যই পরীক্ষার সময় বিশেষ করে পেডিয়াট্রিক্সে শর্ট কেসে এবং আমাদের মেডিসিনের শর্ট কেসেও আপনারা লিউকেমিয়া এবং অ্যাকিউট লিউকেমিয়া এবং লিম্ফোমাকে শর্ট কেসে ডিডি হিসাবে আনতে হবে। তাছাড়া অনেক সময় টেস্টিকুলার ইনভলভমেন্ট ALL হতে পারে, AML এ স্কিন ইনভলভমেন্ট হতে পারে, স্কিন সার্ভে করতে হবে এবং অনেক সময় দেখা যাচ্ছে ALL পেশেন্ট ক্রানিয়াল নার্ভ ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আমরা যে সিম্পটম গুলো পাই অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া সেগুলো কি পাচ্ছি, অ্যানিমিয়ার সিম্পটম পাবো, লিউকোসাইটোসিস ও লিউকোপেনিয়ার সিম্পটম পাবো, লিউকোসাইট ডিসফাংশনের সিম্পটম পাবো এবং থ্রম্বোসাইটোপেনিয়ার সিম্পটমস আমরা পাবো। এই সিম্পটম গুলো যখন ডায়াগনোসিস হবে তার 3 মাস আগ থেকে রোগীর মধ্যে অল্প করে চলে আসতে থাকবে এবং আমরা যারা ক্লিনিশিয়ানরা যখন আমরা একটা পেশেন্টের এই 3টা সেল সিরিজ ইনভলভমেন্ট একটা CBC উইথ PBF এ দেখবো, অবশ্যই we must have to be careful whether the patient is going to be suffering from a leukemia or myeloid leukemia or any other near symptoms. যদি AML এর পেশেন্ট আমরা পাই তাহলে আমরা যখন পরীক্ষা করে শর্ট কেস পাবো, টেম্পারেচার দেখবো, আমরা লিম্ফোডেনোপ্যাথি দেখবো, এটা হচ্ছে ডায়াগনোসিস সময় আমরা ইম্পর্টেন্ট হেপাটোমেগালি পাবো, স্প্লেনোমেগালি পাবো, স্টার্নাল টেন্ডেন্স পাবো এবং এভিডেন্স অফ ইনফেকশন ও হেমোরেজ পাবো। These are the important things for the short case. তাছাড়া অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়াতে অনেক সময় রোগী এসে কিছু সিম্পটম অ্যাডিশনাল বলে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এর সিম্পটম, ইন্ট্রাপালমোনারি হেমোরেজ সিম্পটম যেমন হেমাপটাইসিস, হেমাটেমেসিস মেলানা or intracranial hemorrhage findings. That means thrombocytopenia followed by intracranial hemorrhage findings নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আপনারা কি শুনতে পাচ্ছেন আফরিন এবং সবাই? Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ। নেক্সট হলো
আমাদের অনেক সময় আমরা আমাদের স্কিন যেটা থাকে রোগীর সেই স্কিন সার্ভেতে আমরা আগেই বলছিলাম অ্যাকিউট লিউকেমিয়া স্কিন ইনফিল্ট্রেশন হতে পারে, রেটিনাল হ্যামোরেজ হতে পারে, ফেশিয়াল হ্যামোরেজ, আমরা রেটিনাল সাবকনজুগেটিভ হ্যামোরেজ পাই। অনেক সময় দেখা যাচ্ছে রোগীর স্কিন সফট টিস্যু এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে জিঞ্জিভাইটিস হয়। প্রায়শই রোগী এসে আমাদেরকে এই কথাগুলো বলে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পারপাস। আপনি কি স্কিন সার্ভে করছেন কিনা, আপনি কি চোখ দেখছেন কিনা, আপনি কি দাঁতের গোড়া দেখছেন কিনা, স্যাররা কিন্তু এটা রিজার্ভ করে আপনাদের কাছে। অনেক সময় রোগী আমাদের কাছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বিশেষ করে মনোসাইটিক সাবটাইপস লিউকেমিয়াতে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে বাচ্চাদের যে এলএল গুলো আমরা পাই এটা দু ধরনের পাই, একটা বি সেল লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, একটা টি সেল লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এখন এই বি সেল এবং টি সেল লিউকেমিয়ার আমি আগে যেভাবে আলোচনা করছি এটাই বেসিক কনসেপ্ট। তবুও আপনাদেরকে বি সেল লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া কথা বলি। আমাদের যে প্যারাডিক্সের যে টিচার যারা পরীক্ষা নেন তারা প্রায়শই দেখছি লিউকেমিয়ার এএলএল পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, কি মোডে প্রেজেন্ট করে, বডিকে তুমি কি খুঁজবা সেই জিনিসগুলো স্যাররা ভেবে প্রায় প্রচুর স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন। একটা হলো বলবা স্যার রোগী আগে যে পয়েন্টগুলো বলছে সেগুলো তো বলবাই, সাথে যেগুলো বলতেই হবে স্যার লিম্ফ নোড মাস্ট এন্ড মাস্ট বলতে হবে। আর বলতে হবে হেপাটোমেগালি may present with splenomegaly, sir CNS involvement aseptic meningitis অথবা hemorrhage অথবা testicular enlargement and cutaneous infiltration নিয়ে প্রেজেন্ট করতে পারে। This is important for exam purposes. আমরা কিভাবে ইনভেস্টিগেট করব? আমরা আগেই বলেছি আমরা রোগীর অ্যানিমিয়া থাকবে এবং অ্যানিমিয়া ইজ মাস্ট বিকজ বোন ম্যারো ফেলিওর হচ্ছে, ইনইভাইটেবল এবং প্রগ্রেসিভ এন্ড দেয়ার ইজ সিভিয়ার অ্যানিমিয়া এবং আমরা পাই রোগী 2-3 হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং সেই সাথে এক্সট্রিমলি কমন টপিকস হচ্ছে থ্রম্বোসাইটোমিয়া থাকে এবং ইউজুয়ালি থাকে লেস দেন 50% এবং পেশেন্ট প্রেজেন্ট উইথ ফেশিয়াল হ্যামোরেজ ইন দ্য স্কিন, সাবকুটানিয়াস কনজাংটিভাল হ্যামোরেজ আমরা পাই। এবং ওই যে লিউকোসাইট কাউন্টটা, এই লিউকোসাইট কাউন্টটা অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা কিন্তু অনেক সময় পাই হচ্ছে as low as 1000 থেকে আমরা as high as 5 লাখ পর্যন্ত পেতে। তাহলে কি পেতে পারি? আমাদের যে বড় যে টেক্সট বইগুলো এগুলো আমি ডেভিডসনের কথা বলতেছি, ইটস maybe less than 1 লাখ to more than 5 লাখ। কিন্তু অন্যান্য বড় বইগুলো তো যে আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ 25% have a very high more than 50%, 50% থাকতে হবে 5 থেকে 50,000। আবার অনেক সময় সাবলিউকেমিক অ্যাসপেক্টও থাকতে পারে, কিছু পেশেন্টের থাকতে পারে 5000 এর নিচেও, তাও কিন্তু লিউকেমিয়া। 5000 এর নিচে বোন ম্যারো করলাম, বোন ম্যারো করলে দেখলাম ব্লাড সেল আছে, সাবলিউকেমিক লিউকেমিয়ার পেশেন্ট এভাবে প্রেজেন্ট করতে পারে। অ্যালিউকেমিক লিউকেমিয়াতে টার্ম আছে, আমরা আস্তে আস্তে সেগুলো পড়ব। যদি দেখি কোনো একটা পিবিএফ করলাম, করে পিবিএফ এ যদি আমি blood cell more than 20% পাই, that is very much diagnostic of the leukemia. অনেক সময় দেখা যাচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে 5 থেকে 7%, 8% পেরিফেরাল ব্লাড ফিল্মে ব্লাড সেল পাচ্ছি, কিন্তু সেসব ক্ষেত্রে আমাদেরকে বোন ম্যারো করে কনফার্ম করতে হবে সেখানে কি 20% এর উপরে আছে কিনা। এবং এটা কিন্তু আমাদের জন্য বোন ম্যারো ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং পরীক্ষার সময় তোমাকে যদি বলে তুমি একটা জিনিস করলে কি করবা, তুমি বলবা স্যার সিবিসি পিবিএফ করবো, তারপরে কি করবা, তারপরে আমি বোন ম্যারো একটা ডায়াগনস্টিক প্রসেস। স্যাররা আরেকটা বিষয় তোমাকে বলে তোমার তো লিম্ফ নোড আছে, লিম্ফ নোড বায়োপসি করবে না, বলবো অবশ্যই না স্যার, আমার প্রসেসটা হচ্ছে ডায়াগনস্টিক প্রসেসটাই হচ্ছে সিবিসি উইথ পিবিএফ দেন বোন ম্যারো। নেক্সট টপিকস হচ্ছে এই যে বোন ম্যারো করলাম, এই বোন ম্যারো তো কিন্তু আমার মাথায় আছে কিন্তু ব্লাড সেল দেখা, এই ব্লাড সেলের টাইপ দেখা যেতে পারে এটা কি মায়োলোব্লাস্ট নাকি লিম্ফোব্লাস্ট। আর এই যে যখন আমরা লিম্ফোব্লাস্ট এবং এগুলো দেখি তখন আমরা 4th ইয়ারে এবং 2nd ইয়ারে দুটো ইয়ারেই পড়েছো, দেখা যায় সাইটোপ্লাজম ব্লাস্টের সাথে ওর বডিস থাকে, ক্যাটাসিস ওর বডি থাকে, এটা ইন্ডিকেট করতেছে মাইলোব্লাস্টিক টাইপ অফ এএমএল। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্লাড সেল উইথ লার্জ নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ কিনা, অনেক বড় নিউক্লিয়াস পুরোটা জায়গা জুড়ে আছে। দিস ইজ দ্য ভেরি মাচ ডায়াগনস্টিক অফ দ্য অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। আমরা যে ডায়াগনোসিস করি সেই ডায়াগনোসিসের এখনকার যে ট্রিটমেন্ট প্রটোকল
সেই ট্রিটমেন্ট প্রটোকলে আমরা ভেরি স্পেসিফিক ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করতে পারি। কোন ক্লাস্টার ডিফারেন্সিয়েশন সেল ইনভলভমেন্ট হয়েছে সেটার উপর নির্ভর করে আমরা ট্রিটমেন্ট এবং কেমোথেরাপি প্ল্যান করতে পারি। আমরা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে কোন কোন ক্রোমোজোম নাম্বার ইনভলভমেন্ট হয়েছে সেটা পর্যন্ত এখন বাইর করতে পারি। তার মানে আমরা যখন ফাইনাল ডায়াগনোসিস করব সেই ফাইনাল ডায়াগনোসিস সময় আমরা ইমিউনোফেনোটাইপিং এবং ক্রোমোজোমাল অ্যানালাইসিস করব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ডেভিডসনের আছে, কোনো ছবি দেখো, ডেভিডসনের ছবি। এখানে এক প্রথমটা দেখা যাচ্ছে ফ্লো সাইটোমেট্রি অ্যানালাইসিস করা হচ্ছে এবং এখানে পজিটিভ সেলস দেখানো হচ্ছে CD19 এবং CD20 পজিটিভ সেলস। আমরা ফ্লুরোসেন্ট অ্যান্টিবডিজ দিয়ে অ্যান্টি CD19 অ্যান্টি CD10 এর এগেইনস্টে আমরা অ্যানালাইসিস করা হয়েছে ব্লাড সেলসে। আর ক্রোমোজোম অ্যানালাইসিস দেখা যাচ্ছে ক্যারিওটাইপিং যে করি, তোমরা ক্যারিওটাইপিং এ দেখো 4 নাম্বারটাতে 1 2 3 4 তিনটা এডিশনাল একটা ক্রোমোজোম। আবার 7 6 এবং 7 নাম্বারটাতে দেখো এডিশনাল ক্রোমোজোম। দ্যাট মিন্স আমরা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে কোন বা কত নাম্বার ক্রোমোজোমের একাধিক ইনভলভমেন্ট সেটা পর্যন্ত এখন বাইর করতে পারি এবং বাইর করে পারার মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট প্রটোকল সুন্দরভাবে সাজাতে পারি স্পেসিফিক টু দা ডিজিজ কনসার্ন। আমরা যে ম্যানেজমেন্ট করি এলএল এবং এমএল, সেখানে একটা করি সাপোর্টিভ থেরাপি আর একটা করি স্পেসিফিক থেরাপি। সাপোর্টিভ যে থেরাপি দিই সেখানের মধ্যে আমরা আগেই বলছি রোগীর অ্যানিমিয়া থাকে, সিভিয়ার অ্যানিমিয়া থাকে, অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। অনেক সময় ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে থাকতে পারে, দ্যাট মিন্স থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আসে। সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আসলে আমরা প্লেটলেট কনসেন্ট্রেট দিই। আমাদের এইসব রোগীর প্রায়শই সেকেন্ডারি ইনফেকশন থাকে, যেহেতু লিউকোপেনিয়া থাকে অথবা লিউকোসাইটিস আছে কিন্তু সেই লিউকোসাইটিস আমার বডির কোনো কাজে লাগতেছে না, সেই জন্য আমাদেরকে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। অনেক সময় মেটাবলিক প্রবলেম নিয়ে থাকতে পারে, রেনাল ইনভলভমেন্ট হতে পারে, হেপাটিক ইনভলভমেন্ট হতে পারে। আমার এই রোগীটার গাউট ডেভেলপ করতে পারে, প্রায়োপ্রিজম ডেভেলপ করতে পারে। এই যে প্রবলেমগুলো ডেভেলপ করতে পারে, তখন যে প্রবলেম যখন ডেভেলপ করবে সেটার কনসার্নে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। তাছাড়া এই সকল রোগীর খুব বেশি পরিমাণে সাইকোলজিক্যাল, যেহেতু লিউকেমিয়া একটা ক্যান্সার এবং রোগী বুঝে তার সাইকোলজিক্যাল আপসেট থাকে এবং সাইকোলজিক্যালি সে ডিস্ট্রেস থাকে। আমরা ডেভিডসনের যে ট্রিটমেন্ট প্রটোকল দিচ্ছি সেই ট্রিটমেন্ট পর্যায়ে ডায়াগনোসিস করব। আমরা দেখব এই রোগীটা কি স্পেসিফিক থেরাপির জন্য উপযোগী কিনা। উপযোগী কেন দেখব? কারণ এই সকল রোগীর অনেক সময় সাথে কমরবিডিটিস থাকে। যদি কমরবিডিটিস থাকে তাহলে তো এই যে ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই ক্যান্সারের যে কেমোথেরাপি গুলো ইউজ করা হয়, সেই কেমোথেরাপির একটা বিশাল অংশ দেখা যাচ্ছে হ্যাভ এ লটস অফ সাইড এফেক্টস। যদি বেশি সাইড এফেক্ট থাকে তাহলে আমরা অনেক সময় সেই রোগী টলারেট করতে পারেন, সেক্ষেত্রে আমরা সাপোর্টিভ থেরাপি দিই। যদি স্পেসিফিক থেরাপি দিতে না পারি, যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে পেশেন্টকে আমরা স্পেসিফিক থেরাপি দিব। স্পেসিফিক থেরাপি দেওয়ার ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ শর্ত হলো এই রোগীটিকে কোনো এক্সিস্টিং ইনফেকশন আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। সে আইডেন্টিফাই করে সেই এক্সিস্টিং ইনফেকশন কন্ট্রোল করতে হবে। যদি অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়া কারেকশন করতে হবে। যদি সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার দিতে হবে যদি সম্ভব হয়, কারণ কেমোথেরাপি দেওয়াটা ইজি হবে। এবং টিউমার লাইসিস সিনড্রোম বা এই ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করে রাখতে হবে যে আগামীতে এগুলো হলে কিভাবে আমি পেশেন্টকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিব। এবং থেরাপিউটিক রিজিম যেটা আমি রোগীকে দেব সেটা রোগীকে এবং রোগীর আত্মীয় স্বজনকে সবাইকে ভালো করে এক্সপ্লেন করে বোঝাতে হবে। এই হলো কন্ডিশন, এই হলো প্রোগ্রেস হতে পারে, এইভাবে রিভিশন হতে পারে, এইভাবে রোগীটা কনসালটেশন হতে পারে, এই ধরনের বোন ম্যারো ফেইলিওর হয়ে রোগী খারাপ হয়ে যেতে পারে। আউটকাম নিয়ে, এটার প্রগনোসিস নিয়ে পুরোপুরি আলোচনা করে তারপরে কিন্তু ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সাজাতে হবে। মনে রাখতে হবে এই ডিজিজ এ ক্যান্সার, সুতরাং আউটকাম নিয়ে আলোচনা না করে কোনো ধরনের ট্রিটমেন্ট প্রটোকল সাজানো যাবে না। আমরা প্রথম যেটা দিই রিমিশন ইন্ডাকশন করি, দেন রিমিশন কনসলিডেশন। এই পুরো প্রক্রিয়াতে আবার রিল্যাপস হতে পারে, তখন আবার স্পেসিফিক থেরাপি, যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছেন তখন ওই কন্ডিশন অনুযায়ী স্পেসিফিক থেরাপি সাজানো রাখতে পারে। মনে রাখতে হবে আমাদেরকে
আমাদের তিনটা উদ্দেশ্য। এটা আমাদের স্যাররা জিজ্ঞাসা করে, আপনারা যে খুব বেশি ভাইবা জিজ্ঞাসা করে আপনারা যে ট্রিটমেন্ট দিবেন, aim of treatment আমাদের to achieve the final goal, that means remission। এই রিমিশনের ক্ষেত্রে প্রথম আমরা করি রিমিশন ইন্ডাকশন, তারপরে করি রিমিশন কনসলিডেশন এবং ফাইনালি করি রিমিশন মেইনটেনেন্স। ওই মেইনটেনেন্স করার সময় কোন স্যাংচুয়ারি সাইড বডির কোথাও আমার থেকে গেল কিনা, যেমন ইন্ট্রাথেকাল এরিয়া থেকে যায়, এই জন্য কিছু অ্যাপ্রোচ আমরা করি। সেজন্য আমাদের প্ল্যান হলো যে আমরা অ্যাকিউট লিউকেমিয়াতে ইন্ডাকশন করব, কনসলিডেশন করব, মেইনটেনেন্স করব, সার্জারি চেষ্টা করি। তখন আপনার দুই একটা ড্রাগ নাম মনে রাখলে শুধুমাত্র চলবে। যেমন ইন্ডাকশন আমরা ভিনক্রিস্টিন দেই, প্রেডনিসোলোন দেই, কনসলিডেশন ডনোরোসিড দেই। একটা দুটো ড্রাগ সারা অনেক সময় বলে তুমি কি ওয়ার্ডে দেখছো, ক্যান্সার ওয়ার্ডে গিয়ে বা মেডিসিন ওয়ার্ডে যে এগুলো দিয়ে কেমোথেরাপি দেওয়া হয়, অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে ওই যে কেমোথেরাপি দেখছিল লাল কালারের ওটা কি হতে পারে, এগুলো কিন্তু ভাই বলে স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনি ওয়ার্ডটা করছেন কিনা। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি একটু আগে আপনাদেরকে বলছি অ্যাকিউট মাইলয়েড এবং এই লিউকেমিয়া, যেগুলো লিকুইড লিউকেমিয়া, যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ডায়াগনোসিসের উইদিন 5 উইকস এর ভিতরে পেশেন্ট মারা যাবে। যদি আপনি স্পেসিফিক সাপোর্টিভ থেরাপি দেন, স্পেসিফিক থেরাপি দিতে পারতেছেন না, তাহলে সেভারাল মান্থস বাঁচানো যাবে সাপোর্টিভ থেরাপি দিয়ে। যদি রিমিশনকে এস্টাবলিশ করা যায়, দ্যাট মিন্স রিমিশন ইন্ডাকশন থেকে মেইনটেনেন্স পর্যন্ত যাওয়া যায়, তাহলে ইট হ্যাজ বেটার আউটকাম। এবং 80% of the adult patient under 60 বছরের নিচে যদি হয়, AML এবং ALL এর বিভিন্ন ভ্যারাইটিতে রিমিশন অ্যাচিভ করতে পারে। তবে রিমিশনটা মেইনটেনেন্স দিয়ে কতটুকু কন্ট্রিবিউশন করবে তা বডির অনেকগুলো টেকনিক্যাল অ্যাসপেক্টের উপর নির্ভর করে। এই যে আমরা লিউকেমিয়ার ম্যানেজমেন্ট দেই, এই যে দেই, এই দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু প্রবলেম ফেস করি। আমরা আগেই বলছি আমরা অ্যানিমিয়া প্রচন্ড ফেস করি, সেই অ্যানিমিয়া আমরা কারেকশন করি, ব্লিডিং ফেস করি। আর স্যাররা একটা কথা জিজ্ঞাসা করে ওয়ার্ডে আপনারা গেছেন কিনা, যে সকল রোগী দেখা যাচ্ছে কেমোথেরাপি দেওয়ার পরে সিভিয়ার নিউট্রোপেনিয়া হয়, যেহেতু বোন ম্যারো সাপ্রেস করে ফেলা। এখন যদিও আমরা বলতে যাচ্ছি এখনকার যে কেমোথেরাপি ড্রাগ সেটা ভেরি মাচ ক্যান্সার সেল স্পেসিফিক, সেটা কিন্তু নর্মাল সেলকে ইনভলভমেন্ট কম করে, তারপরে সে বোন ম্যারো ফেলিওর করলে পেশেন্টের লিউকোপেনিয়া ডেভেলপ করে অনেক সময় এবং সিভিয়ার নিউট্রোপেনিক সেপসিস হয়। সিভিয়ার নিউট্রোপেনিক সেপসিস এর ডেফিনেশন হচ্ছে যদি ফিভারটা মোর দেন 30 ডিগ্রি সেলসিয়াস লাস্টিং মোর দেন 1 hour in neutropenic patient indicate neutropenic sepsis। মনে রাখতে হবে নিউট্রোপেনিক সেপসিস আজ থেকে 2 বছর আগে আপনাদের একবার শর্ট নোট হিসেবে আসছে। নিউট্রোপেনিক শুনতে পাচ্ছেন স্টুডেন্টরা আপনারা? Yes, sir. থ্যাংক ইউ। ক্লাস কি বুঝতে পারতেছেন? Yes, sir. থ্যাংক ইউ। এখন যে নিউট্রোপেনিক সেপসিস হয়, এই নিউট্রোপেনিক সেপসিসে যখন আমরা অ্যান্টিবায়োটিক কভারেজ দিই, তখন আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, there is piperacillin, tazobactam, meropenem, there is broad spectrum antibiotic including anti-pseudomonal coverage সহ দিতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল কভারেজ পর্যন্ত দিতে হয়। অতএব আমাদের ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে আমরা বুঝতে পারলাম নিউট্রোপেনিক সেপসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট। তাছাড়া আমরা যখন কেমোথেরাপি দিব তখন আমরা সবসময় খেয়াল করি এই রোগীর ফ্লুইড ব্যালেন্সটা, রেনাল ইম্পেয়ারমেন্ট হলো কিনা, হেপাটিক ইনভলভমেন্ট হলো কিনা এবং হেমোস্ট্যাটিক ফাংশন সঠিক ছিল কিনা বা আছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু খেয়াল করে ট্রিটমেন্ট প্ল্যানিং করি। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে স্যাররা আছেন তার মধ্যে একজন স্যার আছেন আমাদের পাটওয়ারি স্যার, যিনি আপনাদের এক্সটার্নাল হয়ে প্রায় প্রতি বছরই আসেন আমাদের সিলেট মেডিকেল কলেজের মেডিসিনের হেড। স্যার যদি আসেন, স্যার কিন্তু আপনাকে একটা কাগজ নিয়ে আসবেন, যে কাগজ প্র্যাকটিক্যালি পরীক্ষার হাতে আপনাকে দেওয়া হবে এবং এই কাগজটা মোস্ট লাইকলি সিএমএল এর থাকবে, দ্যাট ইজ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া থাকবে। কিন্তু আমরা কিছু সময় একটু ক্রনিক লিউকেমিয়া নিয়ে একটু সময় আলোচনা করি। ক্রনিক লিউকেমিয়া একটা কিন্তু মাইলোপ্রলিফারেটিভ স্টেম সেলস, এখানে কিন্তু ম্যাচিউর সেলস ইনভলভমেন্ট এবং ইন্টারমিডিয়েট সেলসের ইনভলভমেন্ট, এটা মাইলোপ্রলিফারেটিভ স্টেম সেল ডিসঅর্ডার এবং proliferation of all hematopoietic lineage, কিন্তু ইনভলভমেন্টটা মেইনলি হবে গ্রানুলোসাইটিক সিরিজ, দ্যাট মিন্স ম্যাচিউর নিউট্রোফিলস ইউসিনোফিলস ইনভলভমেন্ট হয়, দ্যাট ইজ মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, স্টেপ সেলস ইনভলভমেন্ট। গ্রানুলোসাইটিক সিরিজ এর
ম্যাচিউর সেল ইনভলভমেন্ট হবে। আমি বারবার বলছি স্যার কিন্তু এই কথাগুলো আপনাকে ভেঙে ভেঙে জিজ্ঞাসা করবে, আপনি কি বুঝছেন এই কথা জিজ্ঞাসা করবে। আপনি কি যদি বলেন ম্যানিফেস্টিং পিরিয়ড ইন দ্য গ্রানুলোসাইটিস সিরিজ এবং স্যার মোস্ট লাইকলি মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, স্টেপ সেলস, mature neutrophils, that denotes that this is CML involvement. তাহলে CML এটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। এটা কিন্তু বাচ্চাদের কম হয়, এটা সাধারণত অ্যাডাল্টদের বেশি হয়। এবং আমরা যখন একটা পরীক্ষা করব পিবিএফ, সিবিসিতে আমরা কিন্তু এই নিউট্রোফিলের যে লার্জ নাম্বার অফ নিউট্রোফিলস পাবো এবং নিউট্রোফিলের প্রিকারসর একটু আগে আমি বলছি, পরের স্লাইডে আপনাদেরকে আমি নামগুলো বলবো, এই যে মাইলোসাইট, মেটামাইলোসাইট। এবং এটা কিন্তু একটা ক্রোমোজোম ইনভলভমেন্ট হয়, এটাকে বলা হয় থেকে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমের 9 এবং 22 নাম্বার আমি একটু পরে ছবি দেখাবো ক্রোমোজোমের রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন এবং এখানে abnormal fusion of the gene হবে এবং involvement হবে BCR Abelson gene involvement. BCR means breakpoint cluster region. Abelson মানে ABL মানে Abelson নামে জিন একটা প্রোটিন উৎপাদন করে, এটা বলা হয় টাইরোসিন কাইনেজ এবং which have a signaled properties. আমি আবার বলি, আমি একটু ছবি দেখাই আপনাদেরকে। এখানে আপনারা খেয়াল করেন এই যে কথাগুলো লিখছি 95% CML have a chromosome abnormality. ক্রোমোজোমের নাম কি? ফিলাডেলফিয়া ক্রোমোজোম। পরীক্ষার সময় ভাই বোনেরা জিজ্ঞাসা করে নাম হবে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। এটা একটা শর্টেন্ড ক্রোমোজোম 20 থাকে রেজাল্টিং এবং 9 একটা ক্রোমোজোমের সাথে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনে এক ইন্টারচেঞ্জ হবে। এই ছবিটা দেখেন 22 ছোট এবং 9 রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। পরেরটা দেখেন একটা অংশ 9 আর 22, এখানে কিউ দিয়ে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের জায়গাটা বোঝানো হচ্ছে। আমি আবার পড়ি এই জায়গাটা, এই যে ব্রেক অন ক্রোমোজোম 22 occurs in the ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন আছে, BCR বলা হয়। এইখানের মধ্যে এক্সচেঞ্জ হয় 9 এবং 22 এর মধ্যে শর্টেন্ড ক্রোমোজোমের মধ্যে এক্সচেঞ্জ হবে। এটা কাইমেরিক জিন। যখন ফ্র্যাগমেন্টস ফ্রম ক্রোমোজোম 9 join with the BCR carriers of Abelsal oncogene, এটাই ultimately forms the chimeric gene and which remains in the breakpoint cluster region, which ultimately is responsible for the disease process. মনে রাখতে হবে পরীক্ষার সময় শুধুমাত্র আপনি যদি ক্রোমোজোম অ্যাবনর্মালিটির নামটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম পর্যন্ত বলেন স্যাররা খুশি, এবং সেই সাথে যদি বলেন there is the reciprocal translocation of the chromosome 9 into 89, স্যাররা আরো খুশি হবে। এই যে CML থাকে এটার দুটো প্রসেস থাকে, একটা হলো ক্রনিক ফেজ, সরি তিনটা প্রসেস, একটা অ্যাক্সিলারেটেড ফেজ, একটা ব্লাস্ট ক্রাইসিস। তো ক্রনিক যে ফেজটা থাকে এই ফেজটা আসলে রেসপন্সিভ টু ট্রিটমেন্ট, ইজিলি কন্ট্রোল এবং লাস্ট করে 3 থেকে 5 বছর। এবং ক্রনিক ফেজ যদি এখনকার যে ট্রিটমেন্ট প্রটোকল আসছে ওরাল ফর্মে, এই একটা ক্যান্সার কেমোথেরাপি যেখানে ওরাল ফর্মে আছে, এটা স্যাররা জিজ্ঞাসা করে ওয়ার্ডে কি আপনারা কোনো CML এর রোগী দেখছেন? বলতে হবে দেখছি। দেখলে বলবেন কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় দেখছেন? দেখছি স্যার, ট্যাবলেট ফর্মে দেওয়া হয়, এটার নাম হচ্ছে ইমাটিনিব। ইমাটিনিব ওষুধটার নাম, যেটা আমরা 1টা থেকে 2টা ওয়েট অনুসারে 400 থেকে 800 মিলিগ্রাম করে ডেইলি দেই। মনে রাখতে হবে ইমাটিনিব থেরাপি আসার পর থেকে আমাদের এই যে টিপিক্যালি লাস্টিং বললাম ক্রনিক ফেজ 3 থেকে 5 বছর, সেটা অনেক দিন বেড়ে গেছে, 5 বছরের ঊর্ধ্বে পর্যন্ত এই ক্রনিক ফেজ রোগী বাঁচতে পারে। অ্যাক্সিলারেটেড ফেজে আমরা কিন্তু যে রোগীটা পাই ডিজিজ কন্ট্রোলটা আমাদের বেশ টাফ হয়ে যায়। আর যখন আমরা রোগীকে ব্লাস্ট ক্রাইসিসে পাই, ব্লাস্ট ক্রাইসিস মানেই হলো দ্যাট মিনস ব্লাস্টিক ট্রান্সফরমেশন আগে AML এর মতো করে হয়ে যাবে, 20% অফ দ্য ব্লাস্ট সেল হবে। দুই ধরনের সেল সিরিজ পাই, মাইলয়েড 70% এবং লিম্ফোব্লাস্টিক 30%। এবং ব্লাস্টিক ক্রাইসিসে যদি CML পেশেন্ট চলে যায় তাহলে কিন্তু রেসপন্স করা বেশ টাফ এবং ট্রিটমেন্ট নন রেসপন্সিভ, কারণ ব্লাস্টিক ক্রাইসিস রোগীদের ওই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ড্রাগটা দেই, সেই ড্রাগগুলোর অনেকগুলো কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট থাকে। এবং ব্লাস্টিক ক্রাইসিস CML এর পেশেন্টের
কজ অফ ডেথ বলা হয় ব্লাস্টিক ক্রাইসিস। মোস্ট অফ দ্য ব্লাস্টিক ক্রাইসিস পেশেন্ট আলটিমেটলি কিন্তু সার্ভাইভ করে না। তার মানে এটা একটা প্রেডিকশন ভ্যালু আছে, যদি ব্লাস্টিক ক্রাইসিস চলে যায় তাহলে আউটকাম পুয়ার। আমাদের এই পেশেন্টগুলো ইনিশিয়ালি যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন কিন্তু এই পেশেন্টগুলো মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট করে অ্যাবডোমিনাল ফুলনেস, 2 নম্বর যে পয়েন্টটা বলতেছি, কি খাবার খেলে পেট যেমন ভরা ভরা থাকে এবং লেফট আপার কোয়াড্রেন্ট ফুলনেস অফ পেইন, এটা হচ্ছে স্প্লেনোমেগালির সিম্পটম। শুধুমাত্র স্প্লেনোমেগালি এবং অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। মনে রাখতে হবে আগেরটাতে কিন্তু ছিল লিম্ফ্যাডিনোপ্যাথি, কিন্তু এখানে কিন্তু লিম্ফ্যাডিনোপ্যাথি আনইউজুয়াল। পরীক্ষার সময় বলতে হবে সিএমএল এর রোগী স্যার প্রেজেন্ট করবে অ্যানিমিয়া উইথ স্প্লেনোমেগালি। অ্যানিমিয়ার সিম্পটম কি হবে? ফ্যাটিগ, টায়ার্ডনেস। তাছাড়া এই সকল রোগী অনেক সময় নাইট সুয়েটস, ম্যারেজ, ওয়েট লস, লো গ্রেড ফিভার এগুলো নিয়ে আসতে পারে, অথবা হাইপার মেটাবলিক স্টেজে থাকতে পারে। এই কারণে তার এই যে ওয়েট লস এবং সুয়েটিং হতে পারে, দ্যাট মিনস ক্যাটাবলিক স্টেজে রোগী থাকবে। এবং অনেক সময় রোগী থ্রম্বোসাইটোপেনিয়া প্রেজেন্ট করে, কোনো কোনো রোগী থ্রম্বোসাইটোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে, লো প্লেটলেট কাউন্ট, অথবা প্লেটলেট ডিসফাংশন কারণে থ্রম্বোসিস হতে পারে, থ্রম্বোসাইটোসিস নিয়ে থাকতে পারে। যেমন প্লেটলেট কাউন্ট লো হতে পারে, আবার আপ টু 20 লাখ পর্যন্ত পার কাউন্ট হিসাবে থ্রম্বোসিস থাকতে পারে। দ্যাট মিনস মোর থ্রম্বোসাইটোপেনিয়াও থাকতে পারে, থ্রম্বোসাইটোসিসও থাকতে পারে। আমরা কি বললাম? ফিজিক্যাল ফাইন্ডিংসে পাবো 90% কিন্তু স্প্লেনোমেগালি, এবং ওই স্প্লেনোমেগালির উপরে আমরা কিন্তু অনেক সময় ফ্রিকশন রাব পেতে পারি, হেপাটোমেগালি পেতে পারি। তবে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু লিম্ফ্যাডিনোপ্যাথি আশা করি না, বিকজ এটা ম্যাচিউর লিম্ফোসাইট, ম্যাচিউর গ্রানুলোসাইটিক সিরিজের রোগ। আমরা যদি একটা সিবিসি পিবিএফ করি, সেই সিবিসি পিবিএফ এ আমরা এই যে লিউকোসাইট কাউন্ট 1 লাখ থেকে 6 লাখ পর্যন্ত পাবো, এবং প্লেটলেট কাউন্টটা হাই প্লেটলেট কাউন্ট পাবো। এই ব্লাড ফিল্ম যেটা দেখবো গ্রানুলোসাইটিক প্রিকারসর সেল সিরিজ থাকবে। এই গ্রানুলোসাইটিক প্রিকারসর সেল সিরিজের মধ্যে আমি আবার বলতেছি মাইলোসাইট, প্রোমাইলোসাইট, মেটামাইলোসাইট, স্ট্যাপ সেলস পাবো, এবং ইওসিনোফিলস কাউন্ট এবং বেসোফিল কাউন্ট অনেক ক্ষেত্রে অ্যাবসলিউট বেশি পেতে পারি। যদি আমাদের রোগী ব্লাস্টিক ট্রান্সফরমেশন হয়ে যায়, সাধারণত কিন্তু এইসব ক্ষেত্রে নর্মালি কিন্তু এই সিএমএল এ প্লাস 5 to 10% থাকতে পারে, কিন্তু যদি প্লাস্টিক ক্রাইসিস থাকে তাহলে কিন্তু ড্রামাটিক ইনক্রিজ ইন নাম্বার অফ সার্কুলেটিং সেলস হয়ে যায়। এবং আমাদের রোগীগুলো যদি থ্রম্বোসাইটোসিস নিয়ে প্রেজেন্ট করে, তাদের প্লেটলেট কাউন্ট বেশি থাকে, তাহলে এই রোগীগুলো কিন্তু এই থ্রম্বোসাইটোসিসের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আমরা এই যে রোগীগুলোকে ডায়াগনোসিস করি, এতগুলো কথা বললাম ডায়াগনোসিসের, কিন্তু আমরা যদি ফিশ মেথড অথবা সিএমএল পেশেন্টের ক্রোমোজোমাল অ্যানালাইসিস করি, তাহলে রেসিপ্রোকাল ট্রান্সলেশনের প্রেজেন্স অফ ক্রোমোজোমের T9 এবং 22 নম্বর ক্রোমোজোমে যদি আমি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটা কনফার্ম করতে পারি ফিলাডেলফিয়া ক্রোমোজোমের মাধ্যমে, তাহলে এটা একটা মলিকুলার সার্জেনেটিক্স ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হতে পারে। মনে রাখতে হবে ফিলাডেলফিয়া ক্রোমোজোম নেগেটিভ সিএমএলও কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা বিসিআর এবিএল আরএনএ জিন পিসিআর এর মাধ্যমে ডায়াগনোসিস করব। কোন কোন রোগীর 95% ক্ষেত্রে রোগীর ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ করে, 5% ক্ষেত্রে কিন্তু পজিটিভ নাও হতে পারে। এই সকল ক্ষেত্রে আমরা যদি ফিলাডেলফিয়া ক্রোমোজোম না পাই, তাহলে মলিকুলার স্টাডি যেটা বিসিআর এবিএল অনকোজিন যেটা আছে সেটা পিসিআর স্টাডি করব। আমরা যে সিএমএল পেশেন্ট ম্যানেজ করি সেটার ক্ষেত্রে আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দেই হচ্ছে ইমাটিনিব। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইন ট্রিটমেন্টে আমরা দেই ইমাটিনিব, ন্যানোটিনিব এবং ডেজার্টিনিব। ইমাটিনিবটা ওই যে এটা বিসিআর এবিএল টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটা ইনহিবিট করে দেয়, এটাকে বলা হয় যে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। স্যাররা আসতে জিজ্ঞাসা করে দু একটা টাইরোসিন কাইনেজ ইনহিবিটরের নাম বলো, তোমরা একটা বলবো, যদি বলো ইমাটিনিব স্যাররা খুশি হবে, যদি দুটো বলতে পারো ন্যানোটিনিব বা ডেজার্টিনিব স্যাররা আরো খুশি হবে। মনে রাখতে হবে সিএমএল এর ফার্স্ট লাইন থেরাপি যদি আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম ডিজেপারেস পর্যন্ত ওয়েট করি,
76% ক্ষেত্রে 18 মান্থস অফ থেরাপি, 3 থেকে 6 মাসের ভিতরেই সাইটোজেনিক রেসপন্স আমরা পেয়ে যাব এবং মেজর যে সাইটোকাইনেস রেসপন্স আমরা পাবো এই আমরা 3 to 6 মান্থের মধ্যেই কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স পেয়ে যাব এবং রোগীর সিবিসি পিবিএফ নরমাল হয়ে যেতে পারে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করে আপনি কি সাইটোজেনিক রেসপন্সের নাম শুনছেন, বলবেন জি স্যার, এটা সাইটোজেনিক কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স হয় সিএমএল এ উইথ ইমাটিনিব। আপনাদের জন্য 5th ইয়ার লেভেলে পরীক্ষার জন্য পাশের জন্য ভালো করার জন্য আমার মনে হয় এই কথাগুলো যথেষ্ট। তাহলে আমরা আবার বলতেছি, যদি বয়স 40-এর নিচে থাকে এই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থেরাপির সাথে সাথে আমরা কিন্তু অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে পারি। আগে অনেক সময় আরো কিছু কিছু ট্রিটমেন্ট প্ল্যান ছিল, এখনো দেওয়া হয়, সেটা হচ্ছে হাইড্রোক্সিউরিয়া এবং ইন্টারফেরন আলফা। তাহলে আমাদের আজকের যে ক্লাস আমরা নিলাম সেখানে আমরা হেমাটোলজিক ম্যানেজের দুটো অংশ আলোচনা করলাম, একটা হলো এএলএল এএমএল, আরেকটা হলো মাইলোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডারের সিএমএল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আরেকটা বিষয় আমরা ছোট করে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা অংশ পড়াচ্ছি শুধুমাত্র সিএলএল এর। একটা বিষয় স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করে সিএলএল এর পেশেন্ট কিভাবে আসতে হবে। মনে রাখতে হবে 70% ইনসিডেন্টালি ডায়াগনোস হয় সিএলএল এবং সিএলএল এর পেশেন্ট সাধারণত অ্যানিমিয়া নিয়ে আসে, ইনফেকশন নিয়ে আসে, লিম্ফেডেনোপ্যাথি আসে, অনেক সময় নার্ভ স্ট্রেস এবং ওয়েট লস আসে। আপনাদের রিটেনে এই যে একটা স্টেজিং দেখতে পাচ্ছেন, আজ থেকে 2, 2.5, 3 বছর আগে একটা রিটেনে কোয়েশ্চেন দেখছি যেখানে সিএলএল এর স্টেজিং আসছিল। আপনাকে ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ক্লিনিক্যাল স্টেজিং যেটা, সেই স্টেজিংটা আজ থেকে 2016 সালে একবার এই স্টেজিংটা আসছিল। একটা হলো সোজা রোগীর আসবে কোনো অ্যানিমিয়া নাই, থ্রম্বোসাইটোপেনিয়া নাই, কিন্তু লিম্ফ নোড এনলার্জমেন্ট 3টা এরিয়া, যেমন সার্ভাইকেল, ইনগুইনাল এবং অ্যাক্সিলারি ইনভলভমেন্ট, কিন্তু 3টার কম এরিয়া ইনভলভমেন্ট স্টেজ এ। ক্লিনিক্যাল যদি স্টেজ বি হয়, আপনাদের 9টায় আরেকটা ক্লাস আছে অন্য সেকশন সাথে, তাই না? তাই দেখি আপনি 9টায় ক্লাস আছে আপনাদের স্টুডেন্টস? মানে আমাকে একটা সংকেত দেওয়া হচ্ছে 9টায় কি বেসিক সাবজেক্টের ক্লাস আছে নাকি আপনাদের? আজকে নেই স্যার। বেসিক সাবজেক্টের ক্লাস 9টার সময়? না স্যার। বেসিকের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ক্লাস এগুলো ক্লাস আছে? ওগুলো আছে স্যার। আছে না? 9টা পর্যন্ত ক্লাস, 9টায় অফ হয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ শিওর স্যার। ক্লাস কি করেন হয়ে যাচ্ছে? আশা, হ্যালো, ঠিক আছে স্যার। জি স্যার। ক্লাস কি ঠিক আছে স্যার। আমরা সিএলএল এর ব্যাপারে একটু আলাপ করি। আমাদের সিএলএল যে স্টেজিং হয় সেই স্টেজিং এ অনেক সময় দেখা যাচ্ছে যে 3টা কোন ফেজ বি যেটা থাকবে সেখানে অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া নাই, কিন্তু 3 or more এরিয়া এনলার্জমেন্ট অফ লিম্ফ নোড থাকবে। আর স্টেজ সি তে অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া থাকুক বা না থাকুক, এরিয়াস অফ ইনভলভমেন্ট 3টার বেশি থাকবে। আমাদের মনে রাখতে হবে আমরা যারা প্রজুকেশন করি তাদের জন্য এই স্টেজিং অনুযায়ী লং কেস সাজানো অনেক সময় খুব ইম্পর্টেন্ট। এই জন্য যারা আপনারা মেডিসিনে কেরিয়ার করবেন, সিএলএল কিন্তু আপনাদের আন্ডার গ্রাজুয়েটেও জেনে রাখা দরকার। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখতে হবে আমরা ম্যাচিউর লিম্ফোসাইটোসিস দিয়েই কিন্তু মরফোলজি এবং সেল সারফেস মার্কার আছে, মার্কার দিয়ে কিন্তু সিএলএল ডায়াগনোসিস করে থাকি এবং এই সিএলএল ডায়াগনোসিস করার জন্য আমাদের এখন কিন্তু খুব সহজ, আমরা লিখে দেই ইমিউনোফেনোটাইপিং লিম্ফোসাইট অফ দ্য সিএলএল এবং ব্র্যাকেটে লিখে দেই আমরা বি সেল অ্যান্টিজেনিক CD19 এবং CD23 এবং টি সেল যদি সন্দেহ করি সেক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দেই CD5। আপনারা দেখবেন যারা বিশেষজ্ঞ তারা তাদের প্রেসক্রিপশন লিখে দেয় ইমিউনোফেনোটাইপিং ব্র্যাকেটে লিখে বি সেল অ্যান্টিজেন CD19। এটার অর্থ হলো উনি এই রোগীতে সিএলএল আছে কিনা এটা কনফার্ম করতে চাচ্ছে। আমি আবার বলতেছি ডায়াগনোসিস কিন্তু সিএলএল এখন করতে হবে সিবিসি পিবিএফ উইথ সেল সারফেস মার্কার দিয়ে। স্যাররা কিন্তু পরীক্ষার সময় ডিজার্ভ করবে আপনাদের কাছ থেকে এই কথাটা বলার জন্য। ডিয়ার স্টুডেন্টস, আমাদের 9টা অবশ্য বেজে গেছে। আমি মনে করতেছি আপনারা যদি, আমি আজকে আপনাদের পরিপূর্ণভাবে ডেভিডসন ওরিয়েন্টেড পড়ানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু বই খুলে ডেভিডসনের রিভাইজ দেওয়ার চেষ্টা করেন, আই হোপ পরীক্ষার জন্য আপনাদের ইম্পর্টেন্ট
আপনারা যদি সেই সাথে পরীক্ষায় বিভিন্ন ইয়ারে আপনাদের ভার্সিটিতে অথবা বিভিন্ন মেডিকেল কলেজে যেসব কোয়েশ্চেন স্যাররা করছে সেটা আপনারা খেয়াল করেন, দেখবেন আজকের ক্লাসে আপনি অধিকাংশ কোয়েশ্চেনের আনসার পাবেন। আই হোপ আপনারা যদি ভালো করে এই আগামী যখন ক্লাসে যাবেন শর্ট কেস লং কেস গুলো ওয়ার্ডে এমএল সিএমএল অ্যাকিউট লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়া রোগী থাকে, ইভেন প্যারাডিক্স ওয়ার্ডও থাকে। আপনারা যদি বিভিন্ন সময় অস্পির কোয়েশ্চেন গুলো খেয়াল করেন সেখানে দেখবেন প্রায়শই এমএল এর একটা অস্পি থাকে, অ্যানিমিয়ার একটা অস্পি থাকে, প্রায়শই থাকে। আপনারা সেগুলো যদি ভালো করে খেয়াল করেন এবং পরীক্ষার হলে প্র্যাকটিক্যালি যেখানে আপনি বসবেন ভাইবা বোর্ডে সেখানে আপনাদের একটা পেজ আপনার সামনে দেওয়া হবে, একটা যেখানের মধ্যে একটা দেখবেন ব্লাড সেল, একটা সিবিসি পিবিএফ এ দেখবেন ব্লাড সেল আছে, অথবা ইন্টারমিডিয়েট সেলসে প্রোমাইলোসাইট মাইলোসাইট স্টেপ সেলস এগুলো আছে। এগুলো থেকে আপনাকে সারা বোঝার চেষ্টা করবে ওয়ার্ডে আপনি কি একটা সিবিসি পিবিএফ ভালো করে ওয়ার্ডে যখন আপনি ওয়ার্ডে প্লেসমেন্ট ছিল তখন কি সেগুলো আপনি ভালো করে খেয়াল করছেন কিনা। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 9টা বেজে যাচ্ছে, আজকে একটু পর্যন্ত আমরা রাখি। তোমাদের সবাইকে শুভেচ্ছা, আশা করি তোমরা বাসায় ভালোভাবে সময় কাটাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্যাশেন্স হিয়ারিং।